আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আর্থিক বিবরণীর ওয়ান শট কনসেপ্ট ক্লাসে। আজকের ক্লাসটি করার পর যারা সায়েন্স থেকে কমার্সে এসেছো বা যাদের হচ্ছে আর্থিক বিবরণীর ফাউন্ডেশনের সমস্যা বা আর্থিক বিবরণীর আমাদের যে সিকিউ বা এমসিকিউ সলভিং ক্লাসগুলো তোমরা ধরতে পারছো না, তাদের জন্য আজকের ক্লাসটা মাস্ট ওয়াচ। এবং আজকের ক্লাসটা করার পর ইনশাল্লাহ তোমরা যারা আবাল বৃদ্ধ বনিতা যারা আর্থিক বিবরণী নিয়ে ভয় পাও, সেই ভয়টা আর থাকবে না। তো চলো দেরি না করে শুরু করি। তো প্রথমে আমরা জেনে নিব যে আর্থিক বিবরণীর অর্থ কী, মানে আর্থিক বিবরণী বলতে আমরা কি বুঝি। তো একটা ব্যবসা প্রতিষ্ঠান ভালো না খারাপ সেটা আমরা কিভাবে বুঝবো? অবশ্যই সেই ব্যবসা প্রতিষ্ঠানটা লাভ করছে না ক্ষতি করছে সেটা প্রথমে দেখব। তারপরে দেখব যে ব্যবসা প্রতিষ্ঠানটা কতগুলো বিল্ডিং আছে, কতগুলো ফ্যাক্টরি আছে সেগুলো দেখব, এবং ওই ব্যবসা প্রতিষ্ঠানটার কাছ থেকে মানুষ কত টাকা পায় সেগুলো দেখব। তো সবগুলোকে যদি আমি বইয়ের ভাষায় বলি, এটা হচ্ছে যে বিবরণী সময়ের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল জানা যায়, আর্থিক অবস্থা জানা যায়, এবং নগদ কত টাকা আমার প্রতিষ্ঠানে আসছে যেটাকে আমরা আগমন বলে থাকি, নগদ কত টাকা প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে যেটাকে আমরা নির্গমন বলে থাকি, সেটাই মূলত আর্থিক বিবরণীতে দেখানো হয়। এবং আর্থিক বিবরণীর তোমার মেইন কাজটা হচ্ছে তোমার আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নির্ণয় করা। হ্যাঁ, তো একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য থাকে হচ্ছে মুনাফা অর্জন। এটা এমসিকিউর জন্য মাথায় রাখবে, একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য থাকে হচ্ছে মুনাফা অর্জন। তো এই মুনাফার পরিমাণ জানতে আর্থিক বিবরণ অংশ হিসেবে বিশদায় বিবরণী প্রস্তুত করতে হয়। তো আমরা ইন ডেপথ নলেজে যাওয়ার আগে তোমাকে তিনটা আমি বই বলে দিই যে বইয়ের কাজ কি কি থাকে। প্রথমে হচ্ছে বিশদায় বিবরণী বা যেটাকে আমরা সংক্ষেপে আয় বিবরণী বলে থাকি। হ্যাঁ, বিশদায় বিবরণী বা যেটাকে আমরা সংক্ষেপে কি বলে থাকি, আয় বিবরণী। ওকে, যেটাকে আমরা সংক্ষেপে আয় বিবরণী বলে থাকি, আয় বিবরণী বলে থাকি। তো আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী থেকে আমরা কি জানতে পারি ভাইয়া? সেটা হচ্ছে আর্থিক ফলাফল জানতে পারি। আর্থিক ফলাফলটা কি? আর্থিক ফলাফল হচ্ছে আমার ব্যবসার লাভ না ক্ষতি হলো, ব্যবসার লাভ না ক্ষতি হলো সেই জিনিসটা আমরা বুঝতে পারি, লাভ বা ক্ষতি হলো সেই জিনিসটা আমরা নির্ণয় করতে পারি। তাহলে লাভ বা ক্ষতি কিভাবে নির্ণয় করতে পারি? আর্থিক ফলাফল নির্ণয়ের মাধ্যমে। আর্থিক ফলাফল কোন বিবরণীর মাধ্যমে নির্ণয় করা হয়? বিশদায় বিবরণী বা আয় বিবরণীর মাধ্যমে। বোঝা গেল? এখন আসি ব্যবসার আর্থিক অবস্থা কিভাবে আমরা নির্ণয় করতে পারি। তো ব্যবসায়ের আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য, ব্যবসায়ের আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য আমরা যে বিবরণীটা প্রস্তুত করি সেটার নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী। এই আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে আমরা কি জানতে পারি? ব্যবসার আর্থিক অবস্থা জানতে পারি, ব্যবসার আর্থিক অবস্থা জানতে পারি। কি জানতে পারি? ব্যবসার আর্থিক অবস্থা জানতে পারি। আর্থিক অবস্থার মধ্যে আমরা কি অবস্থা জানতে পারি? আরও যদি আমি ক্লিয়ার করে জানতে চাই যে আর্থিক অবস্থা তো বুঝলাম, এখন আর্থিক অবস্থার মধ্যে আমরা কিভাবে বুঝবো যে কিসের আর্থিক অবস্থা? এটা হচ্ছে আমার সম্পদ কতটুকু একটা ব্যবসা প্রতিষ্ঠানের, একটা ব্যবসা প্রতিষ্ঠানের দায় কতটুকু ও মালিকানা সত্ত্ব কতটুকু, এই তিনটার আর্থিক অবস্থা সম্পর্কে আমরা জানতে পারি। তো তোমার আর্থিক বিবরণীর মধ্যে প্রধান দুইটা কাজ কি কি? আর্থিক ফলাফল নির্ণয় করা এবং আর্থিক অবস্থা নির্ণয় করা। আর্থিক অবস্থা নির্ণয় করা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, যেটার আর এক নাম আমরা উদ্ধৃতপত্র বলে থাকি। কি বলে থাকি? উদ্ধৃতপত্র বলে থাকি। কি বলে থাকি? উদ্ধৃতপত্র বলে থাকি। এবং ইংরেজিতে এটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল স্টেটসমেন্ট। কি বলা হয়? ফাইন্যান্সিয়াল স্টেটসমেন্ট। বিশদায় বিবরণীর ইংরেজি নাম হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। তারপর হচ্ছে তোমার আর্থিক অবস্থার বিবরণীর বা উদ্ধৃতপত্রের আর এক নাম হচ্ছে ব্যালেন্স শিট। ঠিক আছে? তারপরে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, যেটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণীকে বোঝায় থাকে। আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। ঠিক আছে? তো চলো এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখন আমরা দেখব আর্থিক বিবরণীর উদ্দেশ্যটা মূলত কি। আর্থিক বিবরণীর উদ্দেশ্যটা মূলত কি? তো প্রথম উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয় করা। আর্থিক ফলাফলের মধ্যে কি কি আছে? মোট লাভ কত, পরিচালন মুনাফা কত, নেট লাভ কত, নেট ক্ষতি কত, এগুলো হচ্ছে আর্থিক ফলাফলের মধ্যে অন্তর্ভুক্ত। হ্যাঁ, তারপরে প্রতিষ্ঠানের সঠিক আর্থিক অবস্থা প্রকাশ। তো আর্থিক অবস্থার মধ্যে কি কি আছে? আমি কি বলছি? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। তো দেখো এই যে স্থায়ী সম্পদ, এই যে সম্পদ বিনিয়োগ, চলতি সম্পদ, মালিকানা সত্ত্ব, চলতি দায় ইত্যাদির পরিমাণ তোমার নির্ণয় করা হয়। তারপর হচ্ছে উৎপাদন ব্যয় নির্ণয় করা সম্ভব হয়। বর্তমানে আর্থিক বিবরণের অংশ হিসাবে উৎপাদন ব্যয় বিবরণী ব্যবহার করা হয়, অর্থাৎ আমার কতটুকু উৎপাদন হয়েছে। ঠিক আছে? উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে উৎপাদনকারী প্রতিষ্ঠান সমূহের জন্য উৎপাদন ব্যয় নির্ণয় করা সহজ হয়। আচ্ছা,
তারপর আসি সঠিক বিক্রয় মূল্য নির্ধারণ। সঠিক বিক্রয় মূল্য নির্ধারণের মধ্যে উৎপাদন ব্যয় নির্ণয়ের পর প্রথমে কি করা হয়, মুনাফা, পারিপার্শ্বিক অবস্থা ইত্যাদি বিবেচনা করে পণ্যের সঠিক বিক্রয় মূল্য নির্ধারণ করা যায়। পণ্যের সঠিক বিক্রয় মূল্য নির্ধারণ করা যায় কি, তোমার আর্থিক বিবরণীর মাধ্যমে পণ্যের গুণগত মান বিচার ও ব্যবস্থা গ্রহণ করা যায়, যে আমার কত খরচ হয়েছে বা তোমার পণ্য উৎপাদনের পিছনে কত খরচ হয়েছে ইত্যাদির মাধ্যমে পণ্যের গুণগত মানের তুলনার মাধ্যমে আমরা পণ্যের সঠিক মান বজায় রাখতে পারি। তারপরে তুলনা করা সহজ হয়। আমার যদি পূর্ববর্তী বছরগুলোতে কত বিক্রয় হয়েছে এটা যদি আমার জানা থাকে এবং এই বছর আমার কত টার্গেট আমি অ্যাচিভ করতে যাই এটা যদি আমার জানা থাকে তাহলে আমার তুলনা করা সহজ হবে। ব্যবহারকারীদের আমি নানা রকম তথ্য দিতে পারবো। আমার ব্যবসা প্রতিষ্ঠানে কেউ ঋণ দিতে চায় বা কেউ বিনিয়োগ করতে যায়, তো তারা তো আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা দেখে বিনিয়োগ করবে। তাদেরকে আমি বলবো যে দেখো পূর্ববর্তী বছরগুলোতে আমার এই লাভ হয়েছে এবং আমার সম্পদের পরিমাণ এত, আমার যে পূর্ববর্তীতে দায় পরিশোধের রেশিও এত। হ্যাঁ, তো তখন এটা দেখে তোমার কি করতে হবে, এটা দেখে তোমার বিনিয়োগকারীরা নানা রকম ডিসিশন নিতে পারে বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। ঠিক আছে, তো আর্থিক বিবরণীকে তোমার এক ধরনের কি বলা হয়, যে এটা হচ্ছে তোমার এক ধরনের ব্যবসার ডাক্তার বলা হয়। অর্থাৎ এই আর্থিক বিবরণীর মাধ্যমে আমরা টেস্ট করতে পারি যে ব্যবসার অবস্থা কেমন। এটা হচ্ছে তোমার ব্যবসার ডাক্তার বলা হয় আর্থিক বিবরণীকে। ঠিক আছে, আচ্ছা তারপরে আসি আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয়ের ক্ষেত্রে মুনাফাজাত আয় ব্যয় শ্রেণী বিভাগ। আর্থিক ফলাফল নির্ণয়ের ক্ষেত্রে মুনাফাজাত আয় ব্যয় শ্রেণী বিভাগ, অর্থাৎ আর্থিক ফলাফল কোন বিবরণীতে করা হয়, বিশদায় বিবরণীতে। তো বিশদায় বিবরণীতে কি তোমার মুনাফা বা ক্ষতি নির্ণয় করা হয়। মুনাফাজাত আয় এবং ব্যয় যে শ্রেণী বিভাগটা সেটা এখন আমরা দেখব। তোমার আর্থিক বিবরণীর মধ্যে যে বিশদায় বিবরণী আছে, আর্থিক বিবরণীর মধ্যে যে বিশদায় বিবরণী আছে, এটা আমরা আস্তে আস্তে তোমার ফাউন্ডেশনে ঢুকতেছি। হ্যাঁ, এই টার্মগুলো তোমাকে জানতে হবে। তোমার যে বিশদায় বিবরণী আছে, তোমাকে আমি প্রথমেই শুরুর দিকে বলেছি যে আর্থিক বিবরণীর টোটাল তোমার যে মেইন পার্ট হচ্ছে তিনটা। একটা হচ্ছে তোমার কি বিশদায় বিবরণী, আর একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, আর একটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। আরও দুইটা আছে, একটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী আর হচ্ছে ব্যবহৃত নোট ও টিকা। হ্যাঁ, তো লাস্টের দুইটা লাগে না। তো আর্থিক বিবরণীর 5টা অংশ। IAS 1 অনুযায়ী, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 অনুযায়ী আর্থিক বিবরণীর অংশ 5টা। হ্যাঁ, তো 5টার মধ্যে 3টা তোমাকে প্রস্তুত করতে হবে, মালিকানা সত্ত্ব বিবরণী, তারপর হচ্ছে বিশদায় বিবরণী, আর একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণী হচ্ছে মূলধন, কত আয় ব্যয় উত্তোলন হয়েছে ওইটা নির্দেশ করে। তারপর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করে। এবং তোমার লাস্টেরটা হচ্ছে কি বিশদায় বিবরণী হচ্ছে তোমার নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করে। তো প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা কতটুকু এবং বিভাগ ভিত্তিক পরিচালন দক্ষতা কতটুকু। পরিচালন দক্ষতা মানে তোমার একটা প্রতিষ্ঠান তুমি প্রতি মাসে পরিচালনা করছো, তোমার খরচ কত বেশি। হ্যাঁ, খরচ বেশি হলে তোমার মুনাফা কম হবে, তো কত খরচ তোমার হচ্ছে, তারপর হচ্ছে কত তোমার মুনাফা হচ্ছে, এই জিনিসগুলো তোমার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে, এই যে ব্যয় হ্রাস ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে মুনাফা জাতীয় আয় ব্যয়কে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়। তো নিম্নোক্ত শ্রেণীতে বিভক্ত করা হয়। একটা হচ্ছে প্রত্যক্ষ মুনাফা জাতীয় আয়। প্রত্যক্ষ মুনাফা জাতীয় আয় কি, যে প্রত্যক্ষ মানে বুঝতেছো যে ডিরেক্ট পণ্যদ্রব্য আমি ডিরেক্ট কি কার কাছে বিক্রি করব, আমার কাস্টমারের কাছে বিক্রি করব। কাস্টমারের কাছে ডিরেক্ট বিক্রি করে যে আয় হবে সেটা হচ্ছে আমার প্রত্যক্ষ মুনাফা জাতীয় আয়। তো প্রত্যক্ষ মুনাফা জাতীয় আয় কিসের থেকে সৃষ্টি হয়, এটা হচ্ছে পণ্য বিক্রয়ের মাধ্যমে সৃষ্টি হয়। পণ্য বিক্রয়ের মাধ্যমে যে আয় হয় তাকে প্রত্যক্ষ মুনাফা জাতীয় আয় বলে। ঠিক আছে, তো একটা প্রতিষ্ঠানের প্রধান আয়ের উৎস, এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের প্রধান আয়ের উৎস বিধায় এই আয়কে আমরা প্রত্যক্ষ আয় বলে থাকি। সেবাদানকারী ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেবা আয় হচ্ছে প্রত্যক্ষ আয়। তো পণ্য বিক্রয় আর সেবা আয়, এই দুইটা হচ্ছে আমার প্রত্যক্ষ আয়। অর্থাৎ এটা আমার ডিরেক্টলি আমার প্রতিষ্ঠানে কি মুনাফা অর্জনের সাথে জড়িত। তারপরে প্রত্যক্ষ মুনাফা জাতীয় ব্যয়। প্রত্যক্ষ মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে আমার পণ্য যখন আমি উৎপাদন করব। হ্যাঁ, পণ্য যখন উৎপাদন করব এবং পণ্য যখন আমি কিনবো সাপ্লায়ারের কাছ থেকে, তখন এই কেনা পর্যন্ত যে খরচটা আছে সেটাকে আমরা প্রত্যক্ষ মুনাফা জাতীয় খরচ বলি। প্রত্যক্ষ কি বলি, মুনাফা জাতীয় খরচ বলি। অর্থাৎ পণ্য যখন উৎপাদন করব, উৎপাদন থেকে শুরু করে
উৎপাদন থেকে শুরু করে আমার দোকানে পৌঁছানো পর্যন্ত যে খরচ, সেটাকে প্রত্যক্ষ মুনাফা জাতীয় ব্যয় বলে। প্রত্যক্ষ মুনাফা জাতীয় ব্যয় বলে। তো প্রত্যক্ষ মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পার্থক্য করে মোট মুনাফা নির্ণয় করা হয়। মোট মুনাফা নির্ণয় করা হয়। এটাকে আমি তোমাদের সুন্দরভাবে আমি বুঝাই দিচ্ছি। আসো, তোমাদের আজকে আমি একদম পানি 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 করে দিব। আসো, এই যে, তো ধরো তোমার একটা দোকান আছে, হ্যাঁ, তোমার একটা দোকান আছে, আর এটা হচ্ছে ফ্যাক্টরি। ফ্যাক্টরিতে কিছু পরিবেশ দূষণ করে দিই, এই ফ্যাক্টরি থেকে ধোঁয়া উঠতেছে, পরিবেশ দূষণ করে দিই, এটা ধরো ফ্যাক্টরি। হ্যাঁ, তো ফ্যাক্টরিতে পণ্য উৎপাদন হয়েছে, এটা ধরো প্রোডাক্ট। তো পণ্য উৎপাদন হলো, তো পণ্য উৎপাদন করার পরে পণ্য প্যাকেজিং করা লাগলো, প্যাকেজিং করা লাগলো। তারপরে তোমার শ্রমিকদের খরচ দেওয়া লাগলো, প্রত্যক্ষ শ্রম বা প্রত্যক্ষ মজুরি দেওয়া লাগলো, প্রত্যক্ষ শ্রম বা মজুরি, হ্যাঁ, শ্রম বা মজুরি। তারপরে হচ্ছে ধরো এই পণ্যটা যদি বিদেশ থেকে আসে, তাহলে তোমার একটা শুল্ক দেওয়া লাগবে, যেটাকে বলা হয় আমদানি শুল্ক। আমদানি শুল্ক দেওয়া লাগবে। তারপরে জাহাজ ভাড়া দেওয়া লাগবে, হ্যাঁ, শুল্ক জাহাজ ভাড়া দেওয়া লাগবে, বা কারখানা খরচ, যেটাই হোক না কেন, এটা তোমার এই পণ্য কি বলে, এটা তোমার এই পর্যন্ত। তারপর হচ্ছে ক্রয় পরিবহন। এই যে পণ্য ক্রয় করতে যে তোমার পরিবহন খরচটা হয়েছে, এটাকে বলা হয় ক্রয় পরিবহন। তো একটা প্রতিষ্ঠান পণ্য উৎপাদন থেকে শুরু করে দোকান পর্যন্ত পৌঁছাতে যে খরচটা হয়, সেটা হচ্ছে প্রত্যক্ষ খরচ। ঠিক আছে? তো আমি পণ্য বিক্রি করে, পণ্য আমি কাস্টমারের কাছে বিক্রি করব। এই যে তোমার প্রথমে হচ্ছে কি, পণ্য উৎপাদন হলো, পণ্য উৎপাদন হয়ে নানা রকম খরচ হলো, আমদানি শুল্ক দেওয়া লাগলো, জাহাজ ভাড়া দিলা, তারপরে হচ্ছে তোমার কি কারখানা খরচ দিলা, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ক্রয় পরিবহন দিলা, দিয়ে তুমি পণ্য দোকানে পাঠালে। দোকানদার কি করলো, আমার কাছে বিক্রি করে দিল। এই যে আমি পণ্য নিয়ে, ধরো পটাটো চিপস হাতে নিয়ে আমি হাঁটতে গেলাম, হ্যাঁ, তো আমার কাছে বিক্রি করে দিল। এই যে বিক্রি থেকে যে আয়টা হচ্ছে, এটা হচ্ছে আমার পণ্য বিক্রয় বা প্রত্যক্ষ মুনাফা জাতীয় আয়। এই প্রত্যক্ষ মুনাফা জাতীয় আয় থেকে আমার এই প্রত্যক্ষ ব্যয় বাদ দিলে, হ্যাঁ, এটাকে আমরা প্রত্যক্ষ ব্যয় বাদ দিলে আমরা পাই হচ্ছে এই যে ব্যয়টা, এই যে যত ব্যয় হয়েছে, এটা ব্যয় বাদ দিলে আমরা পাই হচ্ছে আমার মোট মুনাফা। ঠিক আছে? আজকে তোমাদের একদম ভিজুয়ালাইজ করে দেখাবো। আচ্ছা, মোট মুনাফা আমি পেলাম, এটা হচ্ছে তোমার প্রোডাকশনের যে কস্টটা, হ্যাঁ। তো মোট মুনাফা পেলেই তো হবে না, এখন মোট মুনাফা পাওয়ার পর আমাকে এই মোট মুনাফা থেকে পরিচালন খরচটা বাদ দিতে হবে। আর প্রতিষ্ঠান পরিচালনা করতে টাকা লাগে না। একটা দেখো, তুমি জিনিসটা ভালো মতো বুঝো, হ্যাঁ। তো ধরো আমি হচ্ছে বিদেশ থেকে পণ্য আনি, পণ্য এনে আমি হচ্ছে মার্কেটে বিক্রি করি। আর আমার অফিস হচ্ছে গুলশানে, ধরো, হ্যাঁ। তো গুলশানে অফিসে আমার হচ্ছে বেতন দেওয়া লাগে, তারপরে হচ্ছে বিদ্যুৎ বিল দেওয়া লাগে, তারপরে হচ্ছে নানা রকম অনাদায় পাওনা খরচ আছে, তারপরে হচ্ছে বিজ্ঞাপন খরচ আছে, নানা রকম। এটা হচ্ছে আমার ঢাকায় অফিস। তো আমি কি করি, আমার এই অফিস থেকে কার্যক্রমটা পরিচালনা করে আমি ওদেরকে অর্ডার দিয়ে দিই আমার কতটা পণ্য লাগবে। এই দোকান থেকে ইনফরমেশন নিয়ে আমার কতটা পণ্য লাগবে আমি ওদের অর্ডার দিয়ে এটা হচ্ছে প্রত্যক্ষ খরচ যেগুলো হয়। প্রত্যক্ষ খরচ হওয়ার পর পণ্য দোকানে পৌঁছায়, দোকান থেকে বিক্রি করে আমার আয় হয়। এই আয় থেকে আমি আবার কি করি, আমার প্রতিষ্ঠানের যত নিয়মিত খরচ আছে, সেটা হচ্ছে পরিচালনা খরচ বলে থাকি। প্রতিষ্ঠান নিয়মিত পরিচালনার জন্য যে খরচটা হয়, এটা হচ্ছে পরিচালনা খরচ। তো পরিচালনা খরচ বাদ দিলে আমরা পাই পরিচালন মুনাফা। তো পরিচালন মুনাফা দিয়ে শেষ না, প্রতিষ্ঠান পরিচালনার বাইরেও নানা রকম হাবিজাবি খরচ থাকতে পারে। এই হাবিজাবি খরচকে আমরা বলি অপরিচালন আয়, হ্যাঁ। খরচকে বলি আমরা অপরিচালন ব্যয় বা খরচ, আর হাবিজাবি আয়কে আমরা বলি অপরিচালন আয়। ঠিক আছে? তো অপরিচালন আয় এবং অপরিচালন ব্যয় কিভাবে নির্ণয় করবো, সেটা আমরা পরবর্তীতে আসছি। তো পরিচালন মুনাফা যেটা পাবো, ওইটা থেকে অপরিচালন আয় যোগ করব, অপরিচালন ব্যয় বাদ দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে নিট মুনাফা। এই হচ্ছে বিশদায় বিবরণীর একটা ফাংশন। তো এটা তোমার আস্তে আস্তে মাথায় ঢুকবে, আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর চেষ্টা করছি। তারপর হচ্ছে পরোক্ষ মুনাফা জাতীয় আয়। পরোক্ষ মুনাফা জাতীয় আয় মানে পণ্য ডিরেক্ট বিক্রয়ের মাধ্যমে না, অন্যান্য সাব সেক্টর থেকে, মানে খ্যাপ মেরে টাকাটা আসছে। ঠিক আছে? আমি তোমাদের খুবই আনইউজুয়াল ভাষায় বোঝাচ্ছি, কিন্তু তোমরা এই ভাষাটা ভালো মতো ক্যাচ করতে পারবা। ঠিক আছে? ধরো আমার প্রধান রুটি রুজির জায়গা হচ্ছে আমার একটা দোকান আছে। দোকান থাকার পরে দোকানটা বন্ধ করে যাওয়ার পথে আমি ধরো কাউরে পড়ায় যাই। তো এটা হচ্ছে আমার কি, তোমার সাব ইনকাম।
হ্যাঁ, তো এই যে আমার অন্যান্য জায়গা থেকে যে ইনকামটা হয় সেটাকে আমরা বলি পরোক্ষ মুনাফা জাতীয় আয়। হ্যাঁ, যেমন হচ্ছে ভাড়া প্রাপ্তি। ধরো আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সব ফ্লোর আমার লাগে না, একটা ফ্লোর আমি ভাড়া দিয়ে দিলাম, তো ওই যে ভাড়া যে দিলাম ওইটা হচ্ছে পরোক্ষ মুনাফা জাতীয় আয়, যেটাকে আমরা উপভাড়া বলি বা সাবলেট লেখা থাকে যেটা। হ্যাঁ, তারপরে প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন, শিক্ষানবিশ সেলামি, মানে তোমার টিচার একটা জিনিস মাথায় রাখবে, শিক্ষানবিশ সেলামি আর শিক্ষানবিশ ভাতা। শিক্ষানবিশ ভাতা হচ্ছে খরচ আর শিক্ষানবিশ সেলামি হচ্ছে আয়। হ্যাঁ, আমি যেটা পাই সেটা হচ্ছে শিক্ষানবিশ সেলামি, আর তোমরা যেটা আমাকে দাও সেটা হচ্ছে শিক্ষানবিশ ভাতা। তারপরে বিনিয়োগের সুদ। ধরো বিনিয়োগ তুমি অন্য জায়গায় করলে ওখান থেকে তুমি কিছু সুদ পেলা, তারপর ব্যাংকে জমা রাখলা ওখান থেকে সুদ পেলা, উত্তোলন করলা উত্তোলনের উপর সুদ পেলা, অনাদায় পাওনা আদায়, মানে তুমি কারো কাছ থেকে টাকা পাবা না বলে ধরে নিছিলা, সে হুট করে এসে রমজান মাসে ভালো হয়ে তোমার টাকা দিয়ে দিল, তো এটা যখন আদায় করবা এটাও তোমার এক ধরনের পরোক্ষ আয়। তারপর লভ্যাংশ প্রাপ্তি, চালানি কারবারের লাভ, বিবিধ আয়। তো এখানে তোমাদেরকে একটা পরোক্ষ যে আয়টা সেটা চেনানোর খুবই ইজি একটা ওয়ে বলে দিই। বিক্রয় বাদে যা আছে সব পরোক্ষ আয়, বিক্রয় বাদে যা আসে সব কি পরোক্ষ আয়। এবং পরোক্ষ আয়ে একটা জিনিস পাবা, প্রাপ্ত বা প্রাপ্তি, প্রাপ্ত বা প্রাপ্তি, প্রাপ্ত বা প্রাপ্তি। আর সব ধরনের ডেবিট জেরের সুদ, সব ধরনের ডেবিট জেরের সুদ হচ্ছে পরোক্ষ আয়। এই পরোক্ষ আয়গুলাই অপরিচালন আয় হিসাবে কাউন্ট হয়, পরোক্ষ আয়গুলাই অপরিচালন আয় হিসাবে কাউন্ট হয়, মাথায় রাখবা। পরোক্ষ আয়গুলাই অপরিচালন আয় হিসেবে কাউন্ট হয়। যে দেখো প্রাপ্ত কথাটা থাকবে আর ডেবিট জেরের সুদ থাকবে, যে ব্যাংক জমা কি ডেবিট, তার ডেবিট জেরের সুদ কি হবে ক্রেডিট, উত্তোলন কি ডেবিট, উত্তোলনের সুদ কি হবে ক্রেডিট, বিনিয়োগ কি ডেবিট, বিনিয়োগের সুদ কি হবে ক্রেডিট। বোঝা গেল? আর পরোক্ষ মুনাফা জাতীয় ব্যয়, পরোক্ষ মুনাফা জাতীয় ব্যয় মানে তোমার পণ্য উৎপাদন এবং ক্রয় সংক্রান্ত ডিরেক্ট খরচ না, ঠিক আছে? এই খরচ হচ্ছে তোমার পরোক্ষ খরচ, মানে প্রতিষ্ঠান পরিচালনা করতে যে খরচটা হয়। অর্থাৎ এই যে দেখো, এই যে একটু আগে তোমাদের উদাহরণ বলো, অফিস খরচ, পণ্য বিক্রয় বিতরণ সংক্রান্ত খরচ, অর্থ সংস্থান সংক্রান্ত খরচ, হ্যাঁ, রক্ষণাবেক্ষণ, মেরামত, অবচয়, অবলোপন, এগুলো হচ্ছে পরোক্ষ খরচ। এখন আমরা আরো ইনডেপথ আলোচনা করব পরিচালনায় আর পরিচালন ব্যয়। পরিচালনায় হচ্ছে ব্যবসার দৈনন্দিন পরিচালনা থেকে যে আয়টা হয়, যেমন পণ্য বিক্রয়, বাট্টা প্রাপ্তি, চালানি কারবারের লাভ, এগুলো পরিচালনায়। আর পরিচালনা ব্যয় কি? রেগুলার ব্যবসা পরিচালনা করতে যে ব্যয় হয়, পণ্য ক্রয় করতে হবে, ক্রয় পরিবহনের খরচ দিতে হবে, মজুরি দিতে হবে, বিক্রয় পরিবহন খরচ দিতে হবে, বেতন ভাড়া বিজ্ঞাপন সবই কি তোমার পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে আবার প্রত্যক্ষ পরোক্ষ আছে। হ্যাঁ, প্রত্যক্ষ কোনগুলো? যেগুলো হচ্ছে পণ্য উৎপাদনের সাথে ডিরেক্ট জড়িত, আর পরোক্ষ কোনগুলো? যেগুলো ডিরেক্ট জড়িত না। এই যে অপরিচালনায় একটু আগে বলে দিছি, ব্যবসা প্রতিষ্ঠানের মূল কার্যক্রম ব্যতীত অন্য উৎস থেকে যে আয় হয় তাকে অপরিচালনায় বলে। এই দেখো ডেবিট জেরের সুদ, সকল প্রকার ডেবিট জেরের সুদ অপরিচালনায়, আর সকল প্রকার প্রাপ্ত কথা উল্লেখ থাকলে অপরিচালনায়। আর অপরিচালন ব্যয় কি? সকল প্রকার ক্রেডিট জেরের সুদ অপরিচালন ব্যয়। যেমন ব্যাংক জমাতিরিক্ত কি? ক্রেডিট। মূলধন কি? ক্রেডিট। হ্যাঁ, এগুলো সবই কি? অপরিচালন ব্যয়। তো এখান থেকে অপরিচালন আয় যোগ বিয়োগ করে নিট মুনাফা নির্ণয় করা হয়। তো এখন আসো আর একটা টপিকে। হ্যাঁ,